জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশবাসীকে রাষ্ট্র সরকার প্রধানের শুভেচ্ছা। ঈদযাত্রার শেষ দিনে ঢাকা ছাড়ছেন মানুষ, ট্রেনে বাসে উপচে পড়া ভিড়। বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রী। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। হামে আরও 5 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। আজ পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ কূটনীতিকরা। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে মোতায়েন থাকবে 1500 পুলিশ সদস্য। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ সংশ্লিষ্টরা। প্রধান জামাতে 35,000 মুসল্লি অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ড্রোন নজরদারি সহ 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঈদ জামাতকে কেন্দ্র করে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক প্রচারণা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সরবরাহকৃত চটের ব্যাগের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। আমরা অনুরোধ করব আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন আপনারা ব্যবহার করবেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ঈদ উল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সার্বজনীন আহ্বান। অপর এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদ উল আজহা। বলেন, আল্লাহর অশেষ রহমতে সবার জীবন ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রতিবারের মতোই এবারও দেশে বৃহত্তম 2 ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশিমি। ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কোরবানির ত্যাগের মধ্য দিয়ে তাকওয়া তথা খোদা ভীতি মহান আল্লাহর দরবারে পৌঁছায় বলেও জানান তারা। কোরবানির ত্যাগকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে সঠিক নিয়মে আত্মীয় স্বজন সহ গরিবদের মাঝে মাংস বিতরণের আহ্বানও জানান আলেম সমাজ। উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। মহান সৃষ্টিকর্তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখান। এ সময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়। এ ঘটনার অনুসরণে সারা বিশ্বের প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি দিয়ে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ এবং আজহা শব্দের অর্থ কোরবানি বা উৎসর্গ। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানির মাংসের ওপর তাদেরও হক আছে, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন হয়। কোরবানি দিয়ে নিজের ফ্রিজ ভরে সারা বছর খায়। একটা গরিব যে পাওনা যে একটা হক, সেই হকটা তারা পালন করে না। গরিবের তো ওই 100 গ্রাম 200 গ্রাম হলে দেয় না হলে দেয় না। ওরা যদি না দেয় তা গরিবের কিছু করার আছে? কুরবানি দেয় দেখানোর জন্য যে আমি কুরবানি দিলাম। মনের পশুত্বকে বিসর্জন দেয় কোরবানির তাৎপর্য মন্তব্য করে এই ইসলামী চিন্তাবিদ জানান, লোভ, হিংসা, অহংকারের মতো পাশবিক প্রবৃত্তিকে পরিশুদ্ধ করাই প্রকৃত কোরবানি। আমাদের অন্তরের মধ্যে যত রকমের পশুসুলভ আচরণ রয়েছে সেগুলোকে কোরবানি করে আমরা যেন সুন্দর এবং আল্লাহ ভীরু, খোদা ভীরু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করতে পারি, সেই জন্যই আমরা এই কোরবানি করব। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য করার নামই হলো কোরবানি। কোরবানিকে অনেকেই সমাজের রীতির অংশ বা আত্মপ্রদর্শনের উপলক্ষ বানিয়ে ফেলেছেন উল্লেখ করে সবাইকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। আল্লাহ কোরআনই বলছে, তোমরা নিজেরা কোরবানি কোরবানি গোশত খাও এবং অন্যকে খাওয়াও এবং মানুষদের মাঝে বিতরণ করো। এই জন্য এই 3টা কথার মাধ্যমেই 3 ভাগ করার কথা আসছে, যে 1 ভাগ নিজেদের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় নাই তাদের মাঝে বিলিয়ে দেব, আর 1 ভাগ গরিব, অসহায়, মিসকিন যারা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটাই হলো সুন্নাত তরিকা। এমনও আমার জানা আছে যে 4 বছর আগের কোরবানির গোশত এখন আছে, কাগজে লিস্ট করে রেখে হয়েছে 2022 সালের কোরবানির গোশত। এইরকম ভাবে কোরবানির গোশত ফ্রিজিং করা শরীয়ত এলাউ করে না। নিজের জীবন সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার প্রতিশ্রুতির নামই কোরবানি বলেও মত দেন ইসলামী চিন্তাবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীতে পরিপূর্ণ, কামরায় উপচে পড়া ভিড় ছাড়িয়ে ট্রেনের ছাদেও বাড়ি ফিরছে মানুষ। রেলের মহাপরিচালক জানান, ঈদযাত্রার মানবিক দিক বিবেচনায় কিছু যাত্রীর ছাদে ওঠা মেনে নিতে হচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সড়ক মন্ত্রী। এম.আর. আসাদের রিপোর্ট। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধারণের ঠাঁই। প্ল্যাটফর্মে মানুষের ঢল। সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে আশ্রয় নেন অনেকে। তবে ছাদে চড়ে এ যাত্রার ঝুঁকি অজানা নয় যাত্রীদের কাছে। চাহিদার সঙ্গে আসন সংখ্যার বিস্তর ব্যবধানের ফলেই এ অবস্থা। সবাই কিন্তু টিকিট কাটতে চায় এবং টিকিট করে যাইতে চায়, এভাবে কিন্তু কেউ যাইতে চায় না। তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা আসলে ট্রেনের প্রতি যে যতটুকু অবহেলিত, এটা আসলে মানে এরা কাম্য না। কেউ ছাদের উপর, কেউ ভেতরে দাঁড়ায়া না যায়, আমরা ধীরস্থিরভাবে যেভাবে যাইলে ভালো হয় সেভাবে যাওয়াটা দরকার আমাদের। যাইতেছি বাড়িতে, ফ্যামিলির সাথে ঈদ করবো, এই কারণে একটু আনন্দ লাগতেছে আর কি, কষ্ট হইতেছে, তারপরে ভালো লাগতেছে। রেলের মহাপরিচালক জানান, যাত্রীর এমন চাপ সামাল দিতে কিছুটা ছাড় দিচ্ছেন তারা।
যে এটা ঝুঁকি নিয়ে এটা আমাদের আইনিভাবে আমরা অ্যালাউ করতে পারি না, বা যারা যায় তারাও বেআইনিভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তো তারপরেও আপনি যেটা বললেন যে মানবিক কারণে আমরা তাদেরকে নামিয়ে দিতে পারতেছি না। এদিকে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সবাই চাই ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পথের দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে গরুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও। তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এখনও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে ভিড় করছেন ক্রেতারা। পশুর যোগানও বেড়েছে গেল কয়েকদিনের তুলনায়। এই চিত্র গাবতলী পশুর হাটের। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় আর হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো হাট। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি বেশি। বৃষ্টির পরে 2-4 জন কাস্টমার এখন একটু বেশি আছে। বর্তমান বাজার কম, কাস্টমার আস্তে আস্তে বাড়বে। এখন একটু পরে আরো বাড়বে, রাত্রে আরো বাড়বে কাস্টমার, রাত 10টা থেকে আরো বাড়বে। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, পশুর লালন পালন ব্যয় উঠবে না এবারের পশুর বাজারে। বর্তমানে যা পরিস্থিতিতে তাতে তো পুরো খোল বসে যা খাওয়াইছি, আমাকে চালানি আসবো না। অনেকেই লোকসানের শঙ্কায় হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভাই গজব ভাই, গ্রামে 1,05,000 হয়েছে, 81 বেচলাম। এদিকে ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কিছুটা কমেছে পশুর দাম। এতে অনেকেই খুশি। দামও বেশ রিজনেবল মনে হচ্ছে। হ্যাঁ, খুব বেশি যে দাম তা না, বৃষ্টি হওয়াতে বোধহয় কিছুটা রিজনেবল দামের মধ্যেই আছে। আবহাওয়া যাই হোক, যে কুরবানি তো করতেই হবে, যার জন্য হাটে আসা। তো গরু দেখছি খুবই অনেক, এবার প্রতিবারের চাইতে এবার হাটে কালেকশন বেশি। আবার অনেকেই বিক্রেতাদের বিরুদ্ধে করছেন মাত্রা অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগ। একক দাম চায় না, মনে করেন বেচবো 8 লাখ, 5 লাখ, চাই তো 12 লাখ। কথা বলছেন, মোটামুটি যদি 8 লাখ বেচে বা 5 লাখ বেচে যেটা, সেটা 6 লাখ চাক। প্যান্ডেলের ভিতরের গরুগুলো আছে, যেহেতু বৃষ্টি বাদলের সময় এগুলো তেমন একটা হ্যাম্পার হয় না, এগুলার দামগুলাই বেশি চাই। ইনফ্লেশন হয়, লাইক দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার গরু 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকাও চাচ্ছে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক পশুর দাম, লোকসান না হোক বিক্রেতাদের, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহায় দেশ জুড়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দপ্তরটির পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকেও, এবং তবে সম্ভাবনাটা চট্টগ্রাম অঞ্চলের জন্য একটু কম। এছাড়া সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। এবং ঢাকার জন্য যদি আমরা আলাদাভাবে বলি, তাহলে ঢাকায় দুপুরের পর সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, এবং সকালের দিকে হয়তো হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা নয় বলেও মন্তব্য করেন তিনি। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলখুন্টি এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করবো না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশের কৃষি জমি অত দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। এবং আমরা যেহেতু এখানে সরকার থেকে সরকারের হস্তান্তর হবে, সেটার সুবিধাটা অনেক বেশি হবে।
আমরা চেষ্টা করব যে এইভাবে যদি কাজ করা যায়। দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যে কোনো পুরুষের ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী যত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন। ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, চরম আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার এটা একেবারে দৃশ্যমান। আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা খাল কাটার বিষয়ে আমরা দেখেছি। প্রত্যেকটাতেই যে একটা আলোড়ন তৈরি হয়েছে দেশব্যাপী, সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার বরিশালে ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। বলেন, গেল 20 বছরে বাংলাদেশে যত ঋণ দেওয়া হয়েছে তার 30 ভাগই ঋণ খেলাপি। বিগত সরকারের সমস্ত ঋণ খেলাপিদের ব্যাংক লুট করতে সহযোগিতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের সমস্ত ঋণ খেলাপি বা খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে সরকার। সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে শুরু করি। আমরা ইতিমধ্যেই সমস্ত খেলাপি ঋণ আদায় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। গত 20 বছরে বাংলাদেশে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে সবকটা 30 ভাগ খেলাপি হয়েছে। মানে এটা এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় যে কিভাবে ব্যাংকের টাকা লুট করেছে। বিগত সরকার এই ধরনের ঋণ খেলাপিদেরকে ব্যাংক লুট করার জন্য তারা সহযোগিতা করেছে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের প্রাথমিক ধারণা এসি বন্ধ থাকাকে কেন্দ্র করেই ঘটতে পারে এই মর্মান্তিক ঘটনা। এদিকে তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবারের সকাল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন 11 জন মা ও 6 নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকাল 6টার দিকে দায়িত্বরত নার্স দেখতে পান কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত তাদের এনআইসিইউতে নেওয়া হলে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও 4 শিশুর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে 72 ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে, পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিইউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিইউতে তাদের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ঘটনা তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে তদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান তিনি। এ সময় মৃত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তিনি। আমি আসলে এই ব্যাপারটি নিয়ে অত্যন্ত দুঃখিত, কারণ এতগুলো বাচ্চা, 6টি বাচ্চা, এবং কারণ আপনারা জানেন যে বাচ্চাদের ব্যাপারগুলো এমনি ক্যাজুয়ালিটি হয় হসপিটালে, বাচ্চাদের ব্যাপারগুলো আরও বেশি সেন্সিটিভ। আমি তদন্ত কমিটির কাউকে পাইনি, যদি আমি পেতাম আমি তো আপনাদের মাধ্যমে তদন্ত কমিটিকে রিকোয়েস্ট করব যে তদন্ত কমিটি যেন সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ যেন জব্দ করে, এবং তারা সিসি ক্যামেরার ফুটেজে দেখলেই আপনি কিন্তু দেখা যাবে যে ওইখান থেকে কয়টি বাচ্চা বেরোলো, কয়টি বাচ্চা আসলো। দেশজুড়ে গেল 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 2 জন, ময়মনসিংহে 2 জন এবং রাজশাহীতে 1 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1056 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 560 শিশু। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 472 জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 88 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার দুপুরে সিরাজগঞ্জ মির্জা মুরাদুজ্জামান বাস টার্মিনাল সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, ঢাকাসহ বিভিন্ন দেশে এ ধরনের আধুনিক বাস স্ট্যান্ড রয়েছে, সিরাজগঞ্জেও তেমন বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণাও দেন তিনি। দীর্ঘ 17 বছর সিরাজগঞ্জে কোনো আইন কানুন ছিল না। যার যেখানে ইচ্ছা ট্রাক থামায়, বাস থামায় কাজকর্ম করতো। সিরাজগঞ্জ শহরটা একটা বিশৃঙ্খল শহরে রূপান্তরিত হয়েছে। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। এটা সারা পৃথিবীতে আছে, ঢাকাতেও আছে, এখানেও তাই হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হজে মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হজযাত্রীরা। আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন তারা। পরে মাথা মুন্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করেন। এরপর ফরজ তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়ের 7 বার হেঁটে এবং 3 জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় ফিরে এই ধাপগুলো পালন করছেন তারা। আরাফাতের ময়দানে অবস্থানের পর মাগরিব ও এশার নামাজ আদায় না করে মুজদালিফায় আসেন এবং রাত্রি যাপন করেন। এখান থেকেই শয়তানকে মারার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন তারা। ঈদের দিন ভোরে হাজিরা ফিরে আসেন মিনায়। সেখানে তারা জামারাতুল আকাবা নামক বড় শয়তানের স্তম্ভে 7টি করে পাথর নিক্ষেপ করেন। পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা। হাজিরা সশরীরে উপস্থিত থেকে অথবা কুপন বা ব্যাংকের মাধ্যমে এই কোরবানি সম্পন্ন করছেন। কোরবানি সম্পন্ন হওয়ার পর পুরুষ হাজিরা মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেন অথবা ছোট করেন। মহিলা হাজিরা চুলের সামান্য অংশ বা আঙুলের 1 কর পরিমাণ কেটে ইহরাম অবস্থা থেকে বের হন। এরপর হাজিরা মক্কায় পবিত্র কাবা শরীফে যান এবং ফরজ তাওয়াফ সম্পন্ন করেন। এরপর সাফা মারওয়া পাহাড়ের মাঝে 7 বার হাঁটেন। তাওয়াফ শেষে হাজিরা আবার মিনায় ফিরে আসেন। ঈদের পরের 2 দিন দুপুরের পর থেকে ছোট, মাঝারি ও বড় শয়তানের স্তম্ভ 3টি জামারায় ধারাবাহিকভাবে 21টি পাথর নিক্ষেপ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে মক্কা ত্যাগের আগে কাবা শরীফকে শেষবারের মতো প্রদক্ষিণ করার মাধ্যমে হজের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা সমাপ্ত করবেন হাজিরা। ঐশী আলম, মোহনা সংবাদ।
কল্পবিজ্ঞান এবার সত্যি হতে চলেছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে এবার স্থায়ী ঘাঁটি গড়তে যাচ্ছে মানুষ। 2026 সালের মার্চ মাসে এই ঐতিহাসিক ও উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে নাসা একা নয়, এই প্রযুক্তিগুলো তৈরিতে যুক্ত হয়েছে জেফ বেজোসের ব্লু অরিজিন সহ বেশ কিছু শীর্ষস্থানীয় বেসরকারি মহাকাশ সংস্থা। তবে মহাকাশের এই দৌড়ে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন চীন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চলতি বছরের মার্চ মাসে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার প্রকল্প ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি। ঘোষণা অনুযায়ী এই উচ্চাভিলাষী প্রকল্পের আওতায় চাঁদের দক্ষিণ মেরু এলাকায় ভবিষ্যৎ মানব বসতি গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে প্রকল্পে অগ্রগতির তথ্য জানান সংস্থাটি। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে ব্যবহৃত হবে আধুনিক রোবট চালিত যন্ত্রপাতি, ড্রোন ও স্বয়ংক্রিয় ল্যান্ডার। এসব প্রযুক্তি তৈরি করছে একাধিক বেসরকারি মহাকাশ কোম্পানি। এর মধ্যে রয়েছে ব্লু অরিজিন, যার মালিক জেফ বেজোস। চাঁদে ঘাঁটি নির্মাণে প্রায় $20 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে নাসা। পরিকল্পনা অনুযায়ী 2032 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় সৌরশক্তি ও পারমাণবিক শক্তি চালিত আধা স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে পারলে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো, মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রা আরও সহজ হবে। তবে এই লক্ষ্য অর্জনে নাসার সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীন। চীনও 2030 সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। মহাকাশে আধিপত্য জমানোর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, সবার চোখ এখন সেদিকেই। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA জানায়, সর্বোচ্চ নেতা কিম জন উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। কিম জানান, এআই পরিচালিত ক্রুক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। খেলার খবর, ফুটবল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। তবে ইউনিসেফ, এন-নেসিরি এবং সোফিয়ান বুফলের মতো অভিজ্ঞ তারকাদের বাদ দিয়েছে নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবি। কাতার বিশ্বকাপের 9 জন মূল ফুটবলার দলে আছেন, যাদের নেতৃত্বে রয়েছেন আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজ ও ইয়াসিন বুনো। তারুণ্য ও বর্তমান ফর্মকে প্রাধান্য দিয়ে এই দল গড়া হয়েছে। আগামী 14 জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশবাসীকে রাষ্ট্রীয় সরকার প্রধানের ঈদ শুভেচ্ছা। ঈদযাত্রা শেষ দিনে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রী। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, হামে আরও 5 শিশুর মৃত্যু। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।